হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যাভেঞ্জার্স একাডেমি। অনেক দিন পর ফিরে এলাম আজ কনস্টিটিউশনের একটি অধ্যায় নিয়ে। আজ আমাদের টপিক হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। স্টুডেন্টস, আজ আমরা যে কনস্টিটিউশনের ইতিহাসটা পড়ব, প্রথমেই বলে রাখা ভালো কনস্টিটিউশনটা তুলনামূলকভাবে প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে একটা অড সাবজেক্ট, এবং এই সাবজেক্টটাকে যদি আমাদের খুব ভালোভাবে আয়ত্ত করতেই হয় তাহলে কনস্টিটিউশন সাবজেক্টটাকে আমাদের ভালোবাসতে হবে এবং ভালোবেসে ভালোভাবে পড়াটাকে মনে রাখার চেষ্টা করতে হবে। স্টুডেন্টস, এই সাবজেক্টটাকে ভালোবেসে পড়ার জন্য আমাদের কি লাগবে? লাগবে ভালো কিছু ট্রিক, ভালো কিছু টেকনিক। স্টুডেন্টস, আমি চেষ্টা করছি তোমাদের এই কনস্টিটিউশন বিষয়টাকে একটা গল্পের মাধ্যমে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করার, যেটা কনস্টিটিউশন সাবজেক্টটা তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। স্টুডেন্টস, প্রথমে বলে রাখা ভালো যে এই সাবজেক্টটা সম্পূর্ণ রচনা কিন্তু ইংলিশে। কনস্টিটিউশন, আমাদের যে ইন্ডিয়ান কনস্টিটিউশন আছে সেটা ইংলিশে লেখা, এবং এই ইংলিশে লেখার সাথে সাথে আমাদের যেটা করতে হচ্ছে এই ইংলিশটাকে বেঙ্গলিতে কনভার্ট করে আমরা পড়ছি আর কি। তাতে কিন্তু আমাদের অনেকটা অসুবিধা হয় টার্মগুলো বুঝতে। তো তোমাদের কাছে আমার যেটা বলার সেটা হচ্ছে, তোমাদের তো মনে রাখতে হবে অবশ্যই, কনস্টিটিউশন বিষয়টাকে পুরোটা মনে রাখতে হবে অবশ্যই, কিন্তু যে টার্মগুলো ইংরাজিও তোমাদেরকে জানতে হবে, তার পাশাপাশি বাংলাটাও জানতে হবে। তোমাদের রিকোয়েস্টে আমি চেষ্টা করছি বাংলাতে পড়ানোর, বাংলাতে বোঝানোর, কিন্তু তোমাদের এটা বলে রাখছি ইংরাজি টার্মগুলো কিন্তু পাশাপাশি তোমাদেরকে মনে রাখতে হবে। আমি ইংরাজি টার্মগুলোর বাংলাও বলছি, যে টার্মগুলো ইংরাজিতে লাগবে সেগুলোও তোমাদেরকে বলে দিচ্ছি। তো স্টুডেন্টস, শুরু করা যাক। অ্যাকচুয়ালি আমরা যে আজকের সংবিধান চ্যাপ্টারটা পড়ছি, অ্যাকচুয়ালি সংবিধানটা কি বলতো? আচ্ছা, আমাদের দেশের নাম ভারতবর্ষ, আমরা এই ভারতবর্ষে বসবাস করছি। আমরা এই ভারতবর্ষে বসবাস করে আমাদের ভারতবাসী নাগরিক তাদের ইচ্ছা মতো কিন্তু চলাফেরা করতে পারি না। আমাদের যেটা ইচ্ছা হয় আমরা সেটা ইচ্ছা মতো চলাফেরা করতে পারি না। প্রত্যেকটা নাগরিক তাদের নিজস্ব কিছু শর্ত মেনে চলাচল করতে হয়। এই ভারতবর্ষের বুকে আমাদেরকে কিছু শর্ত মেনে চলতে হয়। এই শর্তটা কি? শর্তটা হচ্ছে একটা কিছু নিয়মকানুন সরকার থেকে ঠিক করা আছে, আমরা বলি যে এগুলো সরকারি নিয়মকানুন, এর বাইরে আমরা চলতে পারবো না। এই যে সরকারি নিয়মকানুন, এই যে নিয়মকানুনগুলো আমাদেরকে বাধা দিচ্ছে, এই নিয়মকানুনগুলোর লিখিত রূপকে কিন্তু সংবিধান বলা হয়। বুঝতে পারলাম? দেখো, আরও একবার পরিষ্কার করে বলছি, আমরা যে নির্দিষ্ট নিয়মকানুন মেনে আমাদের স্বাভাবিক জীবনযাত্রাকে চালাচ্ছি এই দেশের বুকে, সেই নিয়মকানুনগুলো যদি কোথাও লিখিত আকারে সংকলন করা থাকে তাহলে সেই নিয়মকানুনের লিখিত সংকলনকে আমরা সংবিধান বলতে পারি। আমাদের ভারতবর্ষের সংবিধানটা অবশ্যই কিন্তু লিখিত ফর্মে আছে, কিন্তু প্রত্যেকটা দেশের সংবিধান কিন্তু পুরোপুরি লিখিত অবস্থায় নেই। যেমন নিউজিল্যান্ড, যেমন ব্রিটিশ মানে ইংল্যান্ড, এই দেশের কিন্তু সব মানে আরও এরকম 6টা দেশ আছে যাদের কিন্তু লিখিত কোনো সংবিধান নেই, বা থাকলেও পুরোপুরি সব নিয়মকানুনগুলো কিন্তু লিখিত ফর্মে নেই। কিন্তু আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা নিয়মকানুন কিন্তু একটা লিখিত ফর্মে আছে, এবং এটা জানলে তোমরা খুব অবাক হবে, এই যে লিখিত সংবিধানটা আকার পৃথিবীর সমস্ত দেশের সংবিধানের থেকে কিন্তু বড়। আমরা ভারতবাসীরা সব থেকে বড় সংবিধানের মালিক। কেমন একটা শুনে গর্ব অনুভব হচ্ছে না? কেমন একটা ভাব, আমরা সব থেকে বড় সংবিধানের মালিক। এবার তোমাদের মানে মনে খুব সহজেই একটা কোশ্চেন উঠে আসে, আমাদের সংবিধানটা এত বড় কেন? অন্যান্য দেশের তো এত সংবিধান বড় নয়, তাহলে আমাদের সংবিধানটা এত বড় কেন? এক্ষেত্রে যদি বলতেই হয় তাহলে এখানে একটা মজার ঘটনা আছে। মজার ঘটনাটা কি? অ্যাকচুয়ালি আমাদের যখন সংবিধানটা রচনা হয়, মানে সংবিধানের যখন খসড়াগুলো রচনা হচ্ছিল, তখন ওই খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন বি.আর. আম্বেদকর। তখন এই খসড়াগুলোকে নিয়ে, সংবিধানের এই বিভিন্ন রকম লেখাগুলো, এইগুলোকে নিয়ে তৎকালীন যে প্রধানমন্ত্রী ছিলেন তাকে প্রত্যেকদিন দেখাতে যেতেন যে ঠিক আছে কিনা সেটা দেখার জন্য, চেক করার জন্য। তখন জওহরলাল নেহেরু
ওই সমস্ত খসড়াটাকে চেক করে একটা উক্তি দিয়েছিলেন। কি উক্তি? বলেছিলেন যে আম্বেদকর, তুমি তো সংবিধানের প্রথম আর্টিকেলের প্রথম লাইনটাই ভুল লিখে ফেলেছ। কি ছিল প্রথম লাইনটা? প্রথম আর্টিকেলের প্রথম লাইনটা এরকমই ছিল যে ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত, শ্যাল বি আ ইউনিয়ন অফ স্টেটস। এই কথাটা ছিল। এখানে এই লাইনটার মধ্যে ভুল কোথায়? মানে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মতে ওই লাইনটার মধ্যে ভুল ছিল এই যে দ্যাট ইজ কথাটা, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, THATIS এরকম ভাবে লেখা ছিল। এই যে দ্যাট ইজ কথাটা আমরা সংক্ষেপে লিখতে পারি I.E দিলে দ্যাট ইজ হয়ে যায়। তো মজার ছলে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু বলেছিলেন যে আম্বেদকর, তুমি তো লন্ডন থেকে পড়াশোনা শিখে এসছো, তাহলে তোমার এই দ্যাট ইসের অর্থটা জানা উচিত। তুমি এটা দ্যাট ইসের পরিবর্তে তুমি I.E বসালে তো দ্যাট ইজ হয়ে যেত, তাহলে তোমার লেখাটা এত বড় হতো না, আর একটু ছোট হয়ে যেত। এর প্রত্যুত্তরে ডক্টর B.R. আম্বেদকর কিন্তু একটা মজার উত্তর দিয়েছিলেন। কি উত্তর? বলেছিলেন যে হ্যাঁ, আমি লন্ডন থেকে পড়াশুনো শিখে এসেছি, আমি দ্যাট ইসের পরিবর্তে IE বসাতে পারতাম, কিন্তু আমাদের ভারতবাসীরা সবাই কিন্তু লন্ডন থেকে পড়াশুনো করেনি, কিংবা ওই দ্যাট ইসের শর্ট ফর্ম যে IE, এটা কিন্তু সমস্ত ভারতবাসী জানে না। তাহলে আজ যখন সংবিধানটা লেখা হচ্ছে সমস্ত ভারতবাসীর উদ্দেশ্যে, তাহলে এই I.E লিখে ভারতবাসীকে বিভ্রান্ত করার কোনো প্রয়োজন নেই। কিংবা এই I.E অর্থ আমাদের ভারতবাসীরা যে কত রকম মিনিং বার করতে পারে তার শেষ থাকবে না। পরবর্তীকালে তাদের মানেটা বুঝতেও অসুবিধা হতে পারে। তো সেক্ষেত্রে পরবর্তীকালে ভারতবাসীদের কথা ভেবে ভারতবাসীরা যাতে এর ডুয়েল কোনো মিনিং বের করতে না পারে, সেই জন্য তিনি সমস্ত জিনিসটাকে ডিটেল লিখেছিলেন। ডিটেলসে লেখার জন্য আমাদের সংবিধানটা কিন্তু এতটা বড় হয়েছিল। বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা দুটো কোশ্চেন পেলাম, সংবিধানটা কি আর আমাদের সংবিধানটা এতটা বড় কেন। আমাদের নেক্সট যে কোশ্চেনটা উঠে আসছে, তোমাদের মনে সবারই কোশ্চেন উঠে আসছে যে সংবিধানটা যে বড় বলছেন স্যার, সংবিধানটা কত বড়? তার তো একটা নির্দিষ্ট ভলিউম থাকবে, সংবিধানটা কত বড়? অ্যাকচুয়ালি আমরা যে আমাদের মাইথোলজিক্যাল যে বুকগুলো আছে, যেমন রামায়ণ, মহাভারত, এগুলো একটা কত বড় ঘটনা আমরা জেনেছি না? এই রামায়ণটা কতটা খণ্ডে লেখা আছে? 7টা খণ্ডে। 7 কাণ্ড রামায়ণ আমরা বলি না? 7 কাণ্ড রামায়ণ পড়ে সীতারামের মা, সেরকম একটা প্রবাদ বাক্য আছে। তাহলে 7টা কাণ্ড আছে, মানে কাণ্ড বলতে খণ্ডকে বোঝাচ্ছে, 7টা পার্ট আছে, যেটা রামায়ণের 7টা পার্ট। যদি আমরা মহাভারতটাকে দেখি, মহাভারতের 18টা পর্ব আছে। তাহলে দেখো, এই যে রামায়ণের 7টা ভাগ, মহাভারতের 18টা পর্ব, এই সমস্ত কিছু এই এত থাকা সত্ত্বেও, এই দুটো বইয়ের এতটা পর্ব বা এতটা খণ্ড থাকা সত্ত্বেও, তারা কতটা বড় হওয়া সত্ত্বেও আমাদের সংবিধানটা কিন্তু তার থেকে আরো বড় হয়ে গেছে। নিশ্চয় তার থেকে আরো বেশি খণ্ড বা পাঠ থাকবা, খুব স্বাভাবিক। আমাদের সংবিধানটা তখনকার সময়ে 22টা খণ্ডে কিন্তু রচনা হয়েছিল। তাহলে ভাবো, যেখানে 18টা পর্বে মহাভারত, 7টা খণ্ডে রামায়ণ লেখা, এবং রামায়ণ মহাভারত কত বড় একটা কাল্পনিক ঘটনা, এই ঘটনার থেকেও আমাদের বড় কিন্তু সংবিধান, 22টা খণ্ডে রচিত তৎকালীন সময়ে। এখন সেই 22টা খণ্ড, এখন বর্তমানে সেটা 25টা খণ্ডে হয়েছে, আসছি আমি পরে। কিন্তু দেখো, তাহলে এই যে সংবিধানের এত বড় একটা অধ্যায়, বা এই সংবিধান এতটা যে বড়, এই সমস্তটা কিন্তু খুঁটিনাটি আমাদেরকে পড়তে হবে আমাদের চাকরির পরীক্ষার জন্য। আজকের আমাদের যে টপিক, এই যে সংবিধান তৈরির যে ইতিহাস, কি জন্য সংবিধানটা তৈরি করা হলো বা সংবিধানটা কিভাবে তৈরি হলো, আজ আমি ক্লাস শুরু করছি এবং এরকমভাবে কন্টিনিউ করতে থাকবো। হয়তো সময়ের জন্য বা পার্সোনাল কিছু কারণ থাকার জন্য তোমাদের সমস্ত ভিডিওগুলো আমি দিতে পারি না। তোমরা ক্লাসটা ফলো করছো, এটা কন্টিনিউ করো, আর চেষ্টা করব তোমাদেরকে ভিডিওগুলো পরপর আনার। আচ্ছা, এবার আমাদের যেটা জানতে হচ্ছে যে আমাদের ভারতবর্ষের যে কনস্টিটিউশনটা, সেটা কতটা বড়। এই ভলিউমটা এরকমভাবে পড়লো, কিন্তু এখান থেকে আমাদের যেটুকু জানতে হচ্ছে, এই যে কতগুলো পার্ট আছে, আমরা শুনলাম যে 22টা পার্ট আছে, এখন পার্ট সংখ্যা কত, ঠিক আছে, কতগুলো শিডিউল আছে,
শিডিউল বলতে যেটা তফসিল বোঝায়, দেখো এটা ইংরেজিতে শিডিউল বলে, বাংলায় তফসিল বলে, ঠিক আছে। কিন্তু এই যে শিডিউল কথাটা শুনতে কতটা সুন্দর, কিন্তু তফসিল কথাটা বাংলাতে হয়ে যাচ্ছে কেমন একটা ভাব চলে আসছে। যাই হোক, দুটোই জেনে রাখো, তোমাদের বাংলায় কোশ্চেন আসে এবং ইংরেজিতে কনস্টিটিউশন টার্মগুলোকে বেশি ইউজ করা হয় এবং এগুলোকে তোমরা একটু জানবে। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের সংবিধানের টোটাল আগে যে পার্ট সংখ্যা ছিল, মানে এটা আগেকার কথা বলছি, যখন সংবিধানটা প্রথম প্রথম তৈরি হচ্ছে তখন সংবিধানের পার্ট সংখ্যা ছিল 22টা, আর আর্টিকেল বা ধারা ছিল 395টা। তাহলে 395টা আর্টিকেল, 22টা পার্ট আর 8টা তফসিল ছিল, মানে 8টা শিডিউল ছিল। তাহলে পার্ট সংখ্যা 22টা, আর্টিকেল ছিল 395টা, আর শিডিউল ছিল কটা? 22টা। কিন্তু আমাদের বর্তমান যে কনস্টিটিউশন, আমরা যে বর্তমান কনস্টিটিউশনে যদি আমরা দেখি, তাহলে এখন টোটাল যে এটা হয়েছে, আমাদের টোটাল যে পার্ট সংখ্যা হয়েছে 22টা থেকে হয়ে গেছে 25টা। এখন টোটাল পার্ট সংখ্যা 25টা। এখন টোটাল যে শিডিউল আছে, সেই শিডিউল হচ্ছে 448টা। আগে ছিল 395টা, এখন সেটা হয়েছে 448টা। শিডিউল, সরি, আর্টিকেল, ধারা, আর্টিকেল আছে, আগে ছিল 395টা, এখন হয়েছে 448টা আর্টিকেল আছে। আগে তফসিল ছিল কটা? 8টা, বা শিডিউল ছিল 8টা, এখন শিডিউল হয়েছে 12টা। বোঝা গেছে? আমি আরো একবার ক্লিয়ার করে দিচ্ছি। যদি আমি বলি টোটাল পার্ট সংখ্যা, টোটাল পার্ট প্রথমে কত ছিল? টোটাল পার্ট প্রথমে ছিল 22টা, এখন হয়েছে কটা? 25টা। আগে যদি আর্টিকেল ধরি, আগে আর্টিকেল ছিল 395টা, এখন আর্টিকেল কটা? 448টা। আগে শিডিউল কটা ছিল? আগে শিডিউল ছিল 8টা, এখন শিডিউল কটা? এখন 12টা। ক্লিয়ার? এবার জানবো যে কোন পরিপ্রেক্ষিতে বা কোন ঘটনার উপর ভিত্তি করে আমাদের সংবিধানটা রচনা করা হলো, কেনই বা আমাদের সংবিধান রচনা করা হলো, এই ইতিহাসটা কিন্তু আমরা জানবো। দেখো, আমরা কনস্টিটিউশনে অনেকেই দেখেছি, অনেকের মধ্যে টেন্ডেন্সি আছে যে পুরো থরলি মুখস্থ করার, যে কোশ্চেন অ্যান্সার নেবে ও নিয়ে মুখস্থ করে যাবে। কিন্তু আমি তোমাদেরকে একটা সাজেস্ট করতে পারি, একটা বলতে পারি যে এই মুখস্থ করার থেকে পরপর ঘটনাগুলোকে বুঝে জেনে রাখো, তাহলে তোমাদের মুখস্থটা কিন্তু খুব বেশি দরকার পড়বে না। আর এই যে চ্যাপ্টারটা আজকের আমি করাচ্ছি, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, এই যে চ্যাপ্টারটা থেকে কিন্তু গত প্রিলিমসের পরীক্ষা, ডাব্লিউবিসিএস প্রিলিমসের পরীক্ষাতে 15টা কোশ্চেনের মধ্যে 7 থেকে 8টা কোশ্চেন কিন্তু পরীক্ষায় এসেছিল। সো চ্যাপ্টারটা কিন্তু খুব ভালো, ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এবং ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাদের পুরো জিনিসটাই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ভালো করে মন দিয়ে ভিডিওটাকে বারবার দেখো, রিকোয়েস্ট রইল। আচ্ছা, এবার আমরা জানবো যে ইন্ডিয়ান কনস্টিটিউশনের প্রেক্ষাপটটা কি, কোন প্রেক্ষাপটে বা কোন ঘটনার ওপর ভিত্তি করে আমাদের ভারতীয়রা ইন্ডিয়ান কনস্টিটিউশনটাকে তৈরি করলো। আচ্ছা, ভারতবর্ষ এই যে যখন সংবিধান বা কনস্টিটিউশন লেখার কথাটা তুলছে, বা ভারতবর্ষ যখন সংবিধান লেখার কথা ভাবছে, তখন সেই অর্থে কিন্তু আমাদের ভারতবর্ষটা পরাধীন। পরাধীন বলতে তখন আমাদের ভারতবর্ষটা শাসন হতো ব্রিটিশদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা। মানে কি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বণিক বেশে আমাদের ভারতবর্ষে প্রবেশ করেছিল, আর সেই বণিকের মানদণ্ড শাসকের রাজদণ্ডে পরিণত হয়েছিল, এটা আমরা জানি। বণিক বেশে বাণিজ্য করতে এসে তারাই আমাদের ভবিষ্যতের শাসক হয়ে উঠেছিল, এবং তারাই আমাদের ভারতবর্ষটা কিন্তু শাসন করত। এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা আমাদের ভারতবর্ষ যে শাসন হতো, এটা কতদিন চলেছিল? এটা 1757 সালে পলাশির যুদ্ধের পর থেকে মূলত ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার শাসনটা শুরু করেছিল। এটা 1858 খ্রিস্টাব্দ পর্যন্ত, মানে সিপাহী বিদ্রোহের সময় পর্যন্ত, এই 1757 থেকে 1758, এই 100 বছর কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা আমাদের ভারতবর্ষ শাসন হতো, এবং তারাই আমাদের নিয়মকানুনগুলোকে বলতো, এবং তাদের নিয়ম অনুযায়ী আমাদের ভারতবাসীরা চলতে বাধ্য থাকতো ছিল। এই 1857 খ্রিস্টাব্দের পর, 1857 খ্রিস্টাব্দে কি হয়েছিল? সিপাহী বিদ্রোহ হয়েছিল, এবং 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের পর এই শাসন ভারটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে চলে যায় কার? ব্রিটিশদের হাতে, মানে ব্রিটিশদের রানী ভিক্টোরিয়ার হাতে। ব্রিটিশ তৎকালীন মহারানী ছিল, ব্রিটিশ মহারানী ছিল মহারানী ভিক্টোরিয়া। এই মহারানী ভিক্টোরিয়ার হাতে কিন্তু এই পুরো শাসনভারটা চলে যায়। আর পুরো ভারতের শাসনভারটা যখন মহারানী ভিক্টোরিয়ার হাতে চলে যায়, তখন
তৎকালীন সময়ে মানে সেই সময়কালটাতে ব্রিটিশ পার্লামেন্ট থেকে আমাদের ভারতবর্ষ শাসনের জন্য নানান রকম নিয়ম চালু করা হতো। মানে আমাদের ভারতবর্ষটা তখন মানে আমাদের ভারতবর্ষটা তখন যে নিয়মকানুনগুলো চলতো আর কি, ভারতবর্ষে যে নিয়মকানুনগুলো চলতো সেটা কোথা থেকে পাস হতো? ব্রিটিশ পার্লামেন্ট থেকে। কার দ্বারা? মহারানী ভিক্টোরিয়ার দ্বারা। মহারানী ভিক্টোরিয়ার হাতে যখন এই সমস্ত শাসনভারটা চলে গিয়েছিল তখন মহারানী ভিক্টোরিয়া বলছে যে আর তোমাদের কোনো চিন্তা নেই, আমি তোমাদেরকে একটা ভালো শাসন ব্যবস্থা দিতে যাচ্ছি। ব্রিটিশ পার্লামেন্ট থেকে ভারতবাসীদের জন্য যে সমস্ত নিয়মকানুনগুলো চলতো বা যে সমস্ত নিয়মকানুনগুলো হতো আসতো, সেই নিয়মকানুনগুলো কি নামে পরিচিত হতো? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, ভারত শাসন আইন। কেন এরকম হতো? কারণ ব্রিটিশরা শুধুমাত্র যে আমাদের ভারতকে দখল করে রেখেছে তেমন কিন্তু নয়। ব্রিটিশদের এরকম আরো অনেক উপনিবেশ ছিল এবং সেই সমস্ত উপনিবেশগুলোকে একসঙ্গে শাসন করতে ব্রিটিশরা নানান রকম নিয়ম বিভিন্ন উপনিবেশের জন্য আলাদা আলাদা করে বাতলে দিত এবং সেই নিয়মগুলো যখন ভারতের জন্য তারা করত তাহলে ভারত শাসন আইন বলে তারা এটা করে দিত। আর যে সালে এই সমস্ত নিয়মগুলোকে তারা চালু করত, লাগু করত, ভারত শাসন আইনের পর সেই সালটা কিন্তু তারা মেনশন করে দিত। যেমন ভারত শাসন আইন 1919, ভারত শাসন আইন 1935। এরকম ভাবে তারা বিভিন্ন যে সালে তারা ভারত শাসন আইনগুলোকে পাশ করত তার পাশে কিন্তু সেরকম ভাবে একটা সাল লেখা থাকতো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট বলে তারা যে সালে সেটা চালু করলো সেটা লেখা থাকতো। তো ব্রিটিশ সরকার প্রদত্ত, ব্রিটিশ সরকার কর্তৃক আমাদের ভারতবাসীদের উপর লাস্ট যে শাসন আইনটা চালু হয়েছিল সেটা কত সালে? 1935, 1935 সালে। 1935 সালে তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট মানে ভারত শাসন আইন 1935 লাস্ট কিন্তু ব্রিটিশ সরকার কর্তৃক আমাদের ভারতের শেষ আইন প্রযোজ্য হয়েছিল। এবং তারপরে আমাদের ভারত 1947 সালে গিয়ে স্বাধীন হয়ে যাবে। তারপরে কিন্তু আর ভারতবর্ষ তারপর আর ভারতের উপর কিন্তু ইংরেজরা তাদের শাসনভারটা মানে তাদের আর কোনো নতুন কোনো শাসন চালাতে পারেনি বা চাপিয়ে দিতে পারেনি। এই যে ভারতবর্ষ যখন ইংরেজদের দ্বারা শাসিত হচ্ছে, ইংরেজদের আইনের দ্বারা, ইংরেজদের নিয়ম কানুনের দ্বারা ভারতবর্ষ যখন চলতে বাধ্য হচ্ছিল, ভারতবর্ষ তখন নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যাচ্ছে। এই সমস্ত ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যেতে যেতে ভারতবাসীদের মধ্যে যখন তাদের জাতীয়তাবাদটা প্রবল হয়ে উঠল, ভারতবাসী যখন বুঝতে পারলো যে এরকম ভাবে চলতে থাকলে আমরা আর বাঁচতে পারবো না, এত কড়া আইন, এত শাসন বা এগুলো সমস্ত, আর এটা তো তোমরা পরিষ্কারভাবে বুঝতেই পারছো যে ব্রিটিশ সরকার যদি কোনো আইন প্রণয়ন করে তারা তাদের সুবিধা রেখে অবশ্যই সেই আইনগুলো প্রণয়ন করবে। তারা শাসন করতে এসছে, তারা তাদের সুবিধাটা তো অবশ্যই দেখবে। তাহলে তাদের সুবিধা দেখতে গিয়ে ভারতবাসীর যে অসুবিধা সৃষ্টি করছিল সেই অসুবিধার উপর দাঁড়িয়ে ভারতবাসী এটা ভেবেছিল যে আমাদের আর এই জিনিসটাকে মেনে নেওয়া সম্ভব হচ্ছে না। তাহলে এই ঘটনাক্রমে ভারতবাসীর মধ্যে যখন তাদের জাতীয়তাবাদটা প্রবল হয়ে উঠল তখন ভারতবাসীর মধ্যে তৎকালীন ভারতবাসীর যে কংগ্রেস ছিল, কংগ্রেস একটা রাজনৈতিক গ্রুপ, রাজনৈতিক দল ভারতবাসীদের মধ্যে ছিল। এই কংগ্রেস দলের মধ্যে গান্ধীজি হঠাৎ করে বলে বসলো 1922 খ্রিস্টাব্দে যে আমাদের একটা নিজস্ব সংবিধান থাকা দরকার, নিজস্ব সংবিধান থাকা কিন্তু আমাদের একটা দরকার। ঠিক আছে, আমাদের ভারতবর্ষের জন্য আমরা আইন তৈরি করব, আমরা কেমন ভাবে চলবো আমরাই ঠিক করব। তাহলে আমাদের শাসন আইন কেন ইংরেজরা ঠিক করবে? তাহলে এই যে জাতীয়তা বোধটা যখন প্রবল হয়ে উঠলো ভারতবাসীর মধ্যে তখন 1922 খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী, তৎকালীন রাজনৈতিক দলের নেতা, কংগ্রেস লিডার মহাত্মা গান্ধী এই কথাটা বলে বসলো যে আমাদের একটা সংবিধান লিখতে হবে। কিন্তু এখানে একটা গন্ডগোলের ব্যাপার আছে। এই যে সংবিধান লেখার ভাবনাটা হয়তো প্রথমে আসছে মহাত্মা গান্ধীর মাথায়, ঠিক কথা, কিন্তু এখানে সব থেকে বেশি যার দিকে এই মানে চেতনা বোধটা সব থেকে বেশি যার দিকে যাবে সে হচ্ছে মানবেন্দ্রনাথ রায়। ঠিক তার একটা বছর পর 1923 খ্রিস্টাব্দে মানবেন্দ্রনাথ রায়, সংক্ষেপে যাকে আমরা MN রয় বলে চিনব, যিনি কমিউনিস্ট নেতা, ইনি 1925 খ্রিস্টাব্দে কানপুরে কমিউনিস্ট বলে একটা মানে রাজনৈতিক দল তৈরি করেছিলেন। তিনি কমিউনিস্ট নেতা ছিলেন একজন। 1923 খ্রিস্টাব্দে এই কমিউনিস্ট নেতা MN রয় বললেন ভারতবাসীদের উদ্দেশ্যে কি, যে আমাদের ভারতবাসীদের
সংবিধান তৈরি করার জন্য একটা গণপরিষদ গঠন করতে হবে। দেখো, গণপরিষদকে ইংরাজিতে আমরা বলছি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এটা হচ্ছে মানে কনস্টিটিউশনের একটা ভাষা, কনস্টিটিউশন ইংলিশ টার্ম, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করতে হবে প্রথম কি বললেন 1923 খ্রিস্টাব্দে কমিউনিস্ট নেতা মানবেন্দ্রনাথ রায়। দেখো, মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এই কথাটার মানে হচ্ছে গণপরিষদ। কিন্তু এই যে গণপরিষদ গঠন করতে হবে মানবেন্দ্র রায় ভারতবাসীর উদ্দেশ্যে যখন বললেন, তখন ইংরেজ সরকার কি এত সহজে এটা মেনে নেবে? কেন মানবে? ইংরেজরা কেন মানবে? কারণ তারা তো যে সমস্ত আইনগুলো তৈরি করছে সেটা সম্পূর্ণ তাদের জন্য, তাদের সুবিধার কথা ভেবে। তাহলে ভারতবাসীর যখন তারা স্বায়ত্ত শাসন দিয়ে দেবে, ভারতবাসী যখন তাদের নিজস্ব সংবিধান নিজে লেখার চেষ্টা করবে, তখন তারা ভারতবাসী নিজেদের সুবিধার্থে নিজেদের নিয়মকানুন তৈরি করবে, সেটা ইংরেজদের পক্ষে যাবে না নিশ্চয়ই। তাহলে ইংরেজরা এত প্রশ্রয় কিন্তু ভারতবাসীকে কখনো দেবে না, বা এই যে মতামতটা সম্পূর্ণ কিন্তু ইংরেজরা মানে এই যে জিনিসটা তারা দেবে না, তাদের অর্ডার দেবে না। আচ্ছা, কোন প্রেক্ষাপটে এইটা হয়েছিল বা ঠিক কোন সময় হয়েছিল? 1923 খ্রিস্টাব্দে মানবেন্দ্রনাথ রায় কোন জিনিসের উপর ভিত্তি করে বললেন যে আমাদের গণপরিষদ গঠন করে আমাদেরকে কনস্টিটিউশন রচনা করতে হবে? কেনই বা বললেন 1923 খ্রিস্টাব্দে গিয়ে? কারণ ঠিক তার কিছু বছর আগে 1919 খ্রিস্টাব্দে ইংরেজ সরকার তাদের একটা ভারতের জন্য একটা শাসন আইন অলরেডি পাশ করে দিয়েছেন, কি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1999। এবং আমরা জানি এই 1919 সালে যে আইনটা তিনি পাশ করেছিলেন সেটা একটা কুখ্যাত কালা আইন নামে পরিচিত, রাউলাট আইন। মানে বিখ্যাত কুখ্যাত একটা রাউলাট আইন ছিল। এবং এই আইনের ভয়াবহতা আমরা ভালোভাবেই শুনেছি, জেনেছি। ক্লাসে যখন আমি গান্ধীজি পড়াই তখন জিনিসটা বলেছিলাম। এই যে এর উপর ভিত্তি করে, এই যে কুখ্যাত রাউলাট আইনের উপর ভিত্তি করে গণপরিষদ গঠন করতে হবে, কমিউনিস্ট নেতা মানবেন্দ্রনাথ রায় বললেন। তোমাদের মনে কোশ্চেন উঠে আসতে যে স্যার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ মানে কি? দেখো, গণপরিষদ মানে কি, যেমন ধরো এখন আমি তোমাদের একটা যদি খুব ভালোভাবে এই সময় দাঁড়িয়ে যদি একটা এক্সাম্পল দিই, দেখবে এখন প্রায় কাছাকাছি ভোট চলে এসছে। আর এই ভোটের জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন সভা চলছে। মনে করো ব্রিগেডে একটা বড় সভা হচ্ছে, কোনো রাজনৈতিক দল এসে ব্রিগেডে সভা করবে এবং সেই সভাতে প্রচুর লোক কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে, আমাদের রাজ্যের বা অন্যান্য এ থেকে কিন্তু প্রচুর লোক এসে সেই জায়গাটা ভিড় করছে। এবার যদি বলা হয় যে ওখানে দাঁড়িয়ে যদি আমাদের প্রধানমন্ত্রী যদি ঘোষণা করেন যে কে কে নেতা হতে চাও, ওই দলের যদি প্রত্যেকে হাত তুলে বসে থাকে, কারণ নেতা হওয়ার স্বপ্ন তো প্রত্যেকেই, তাই না? তাহলে সবাই যদি হাত তোলে, সবাইকে কি নেতা করা সম্ভব? সম্ভব নয়। ঠিক এইরকম ভাবে যদি জওহরলাল নেহরু তখন ঘোষণা করেন যে কে কে কনস্টিটিউশন লিখতে চাও, তখন যদি তৎকালীন ভারতে যত জনসংখ্যা ছিল, মনে করো 30 কোটি, 35 কোটি, 40 কোটি, যাই হোক যে জনসংখ্যা ছিল, সেই জনসংখ্যা যদি প্রত্যেকে হাত তুলতো যে আমরা কনস্টিটিউশন লিখবো, আমি কনস্টিটিউশন লিখবো, তাহলে এতগুলো জনসংখ্যা দিয়ে বা এতজনকে দিয়ে কি কনস্টিটিউশন লেখা সম্ভব নয়? নিশ্চয়ই। ঠিক এই রাজনৈতিক দলগুলোর মধ্যে যে একজন জনগণের প্রতিনিধি হিসাবে একজনকে সিলেক্ট করা হবে নেতা হিসাবে, ঠিক ওই রকম ভাবে জনগণের প্রতিনিধি হিসাবে যে বা যারা কনস্টিটিউশনটা লিখবে তাদের নিয়ে একটা দল গঠন করা হবে। আর সেই দলটা ইংরাজিতে বা কনস্টিটিউশনের ভাষায় আমরা বলছি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ, জনগণের প্রতিনিধি হিসাবে যে কাজ করবেন। ঠিক আছে, দেখো এই যে গণপরিষদ গঠনের দাবিটা প্রথম তুললেন কিন্তু এম.এন. রয়। কার উপর ভিত্তি করে? 1919 খ্রিস্টাব্দে ইংরেজ সরকার যে শাসন আইনটা তৈরি করেছিল সেই শাসন আইনের বিরুদ্ধে। সেই শাসন আইনটা ভারতবর্ষের পক্ষে ছিল না, কুখ্যাত, মানে এমন আইন ছিল যে এরকম ধরনের হতো যে ব্রিটিশ সরকার এই আইনের মাধ্যমে এমন দিয়েছিল, এটাকে আমরা কালা আইন নামে পরিচিত। এবং কালা আইনের মাধ্যমে কি করতে চেয়েছিল, যে এরকম একটা আইন ছিল, এরকম একটা নিয়ম ছিল যে সন্দেহের বশে গ্রেপ্তার করা যাবে।
দেখো, আমার একটা মানুষকে কোনো, এখন যে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি, আমি একজনকে সন্দেহ হলে কখনো তাকে গ্রেপ্তার করতে পারি না, তার যথেষ্ট প্রমাণ থাকলে তবে আমি তাকে গ্রেপ্তার করতে পারবো। পুলিশ যখন চোরকে গ্রেপ্তার করতে আসছে, কাউকে গ্রেপ্তার করতে আসছে, তার কিন্তু যথেষ্ট প্রমাণ থাকতে হবে। আমি সন্দেহের বশে গ্রেপ্তার কাউকে করতে পারবে না কিন্তু পুলিশ। ঠিক এইরকম ভাবে যে 1919 খ্রিস্টাব্দে যে ভারত শাসন আইনটা দিয়েছিল তার মধ্যে এটা ছিল সন্দেহের বশে গ্রেপ্তার। তাহলে এটা ভারতবাসী কেন মানবে? এরকম একটা বাজে আরো অনেক কিছু ছিল যেটা আমরা তোমাদের মডার্ন হিস্ট্রিতে আলোচনা করব বা অনেকটাই করেছি। তো এই সমস্ত আইনের বিরুদ্ধে যখন ভারতবাসী পুরো নাজেহাল অবস্থা, তখন তাদের জাতীয়তাবোধটা কিন্তু প্রবল হয়ে উঠেছিল এবং তখন তারা ভাবছিল যে আমাদের কোনো রকম ভাবে আমাদের কনস্টিটিউশন আমাদের নিজেদেরকে লিখতে হবে। বুঝতে পারলে? দেখো, এইবার ইংরেজরা তো এটাকে প্রশ্রয় দিল না, বরং তারা এটাই জানতে চাইলো। আচ্ছা, তখন রাজনৈতিক দল ছিল কিন্তু কংগ্রেস। কংগ্রেসের কথা কিন্তু ইংরেজ অল্প অল্প শুনতো, টুকটাক শুনতো, অনেক রাজনৈতিক দলেই ছিল, কিন্তু কংগ্রেসের কথাটা ইংরেজরা একটু নিত। অন্যান্য কোনো দলের রাজনৈতিক দলের নেতাদের কথা কিন্তু ইংরেজ সরকার খুব একটা বেশি নিত না। তাহলে কংগ্রেস যখন এরকম একটা জিনিস দাবি করছে, কংগ্রেসের লিডার যখন বলছে যে এটা করতে হবে, তখন কিন্তু ইংরেজরা একটু হলেও জিনিসটা নিয়ে ভাববে বা ভাবছে। তখন ইংরেজরা একটা কথা শুধু জানতে চাইলো, ব্রিটিশরা একটা কথা জানতে চাইলো কি, যে আমরা তোমাদেরকে যে শাসন আইন দিয়েছি বা আমরা যে তোমাদেরকে সংবিধানের মানে তোমাদেরকে নিয়ম কানুন যেসবগুলো করেছি, সেগুলো তো তোমার সমস্যা কোথায়? তোমরা নিজেরাই কেন লিখতে চাইছো? তখন কংগ্রেস মারফত এটা জানা গিয়েছিল যে এই যে কুখ্যাত রাওলাট আইন বা কুখ্যাত যে 1919 খ্রিস্টাব্দে যে ভারত শাসন আইনটা যে দেওয়া হয়েছে, সেটাতে ভারতবাসীর অবস্থা খুব নাজেহাল এবং এই আইনের বিরুদ্ধে আমরা গিয়ে আমরা নিজেদের সংবিধানটা নিজেরা লিখতে চাইছি। অ্যাকচুয়ালি কংগ্রেসের স্বপ্ন ছিল কিন্তু স্বায়ত্ত শাসন নেবে, কিন্তু তারা গুছিয়ে রিপ্রেজেন্টটা করতে পারলো না ব্রিটিশ সরকারের কাছে যে আমরা পুরোপুরি আমাদের আইনটাকে বা আমাদের সংবিধানটাকে আমরা লিখতে চাই। কি কথা বলে বসলো যে এই আইনের বিরুদ্ধে, এই আইনটা আমাদের ভালো লাগছে না, আমাদের এই আইনের পরিবর্তে আমরা একটা সংবিধান তৈরি করতে চাই। তাহলে এইরকম একটা জিনিস যখন কংগ্রেস এরকম একটা জিনিস যখন কংগ্রেস ইংরেজ সরকারকে বোঝাতে সক্ষম হলো, তাহলে ইংরেজ সরকার খুব স্বাভাবিকভাবে ভাবলো যে আমরা যে শাসন আইনটা দিয়েছি এটাকে যদি চেঞ্জ করে যায় তাহলে ভারতবাসীর সুবিধা হয়ে যাবে। তখন ইংরেজ সরকার ভাবলো যে আমরা 1919 খ্রিস্টাব্দে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট দিয়েছি সেটা একটু পরিবর্তন করে দিই। আর এই পরিবর্তন করার জন্য ইংরেজ সরকার তাদের নিজেদের মানে ব্রিটিশ যে পার্লামেন্ট ছিল ওখান থেকে 7 জনের একটা কমিটি তৈরি করলো, একটা কমিশন গঠন করলো এবং সেই 7 জন কমিশনকে তারা ভারতে পাঠাচ্ছে। ভারতে পাঠালো যে যাও গিয়ে দেখে এসো যে এই আইনটা যেটা আমরা দিয়েছি এর মধ্যে খুঁত কোথায়, এর মধ্যে কোথায় ভুল আছে এবং এর মধ্যে কোন কোন জিনিসগুলোকে আমাদের পরিবর্তন করতে হবে, ভারতবাসীর এই আইনটা নিয়ে কোন কোন জিনিসে অসুবিধা হচ্ছে বলে ব্রিটিশ পার্লামেন্ট 1927 খ্রিস্টাব্দে 1927 খ্রিস্টাব্দে 7 জন সদস্যের একটা দল ভারতে পাঠালো এবং সেই দলটা বা সেই কমিশনটা আমরা বিখ্যাত সাইমন কমিশন নামে কিন্তু জানি। এই সাইমন কমিশনের যিনি চেয়ারম্যান ছিলেন তিনি আর কেউ নয়, জন সাইমন। এবং এখানে আরও একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন যার নামটা না বললেই নয় এবং পরবর্তীকালে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী হবেন, তার নাম ছিলেন ক্লিমেন্ট এটলি। এই ক্লিমেন্ট এটলি ইনি কিন্তু পরবর্তীকালে ব্রিটিশদের প্রধানমন্ত্রী হবেন আর উনিই কিন্তু 7 জন কমিশনের মধ্যে 7 জন যে দল এসেছিল সাইমন কমিশন এসেছিলেন উনিও কিন্তু একজন সদস্য ছিলেন। আর সাইমন কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? জন সাইমন। কত সালে এসেছিল? 1927 খ্রিস্টাব্দে। কি জন্য এসেছিল? আমাদের ভারতবাসীদের ওই যে 1919 সালে যে শাসন আইনটা দেওয়া হয়েছে ব্রিটিশ সরকার কর্তৃক, সেই মানে সেই আইনের কোথায় খুঁত আছে, ভুল আছে, সেইটাকে আইডেন্টিফাই করতে এসেছিল। দেখো, এই যে 7 জন যখন এসেছিল তারা যখন এই 1919 খ্রিস্টাব্দে আইনের খুঁত তারা বের করার চেষ্টা করছিল, তখন কংগ্রেস মানে ভারতীয়দের সবাইকে মিলিয়ে মিশে মতামত নিয়ে কংগ্রেস একটা কথা বলে বসলো, ঠিক আছে আমাদের এই শাসন আইনটা করার জন্য তোমরা লোক পাঠিয়েছো, ঠিক আছে 7 জন সদস্য পাঠিয়েছো, খুব ভালো কথা, কিন্তু আমাদের একটা দাবি আছে। কি আমাদের একটা দাবি আছে যে আমরা এই 7 জন সদস্যের মধ্যে একজনকে ভারতীয় দেখতে চাই। মানে একটা আমাদের রিকোয়েস্ট কি, 7 জন সদস্য যে তোমরা পাঠিয়েছো
তার মধ্যে আমাদের একজন ভারতীয়কে অন্তত ওই 7 জনের মধ্যে রাখা হোক, কারণ আমাদের ভারতীয়দের দুঃখ কষ্ট, ভারতীয়দের সমস্যা, তাহলে একজন ভারতীয় যদি কমিশনের মধ্যে থাকে তাহলে অবশ্যই সেই জিনিসটা অনেক ভালো হবে। ইংরেজ সরকার এত পাত্তা দেবে কেন? কারণ ইংরেজ সরকার যদি কিছু ভারতীয়র উদ্দেশ্যে করে সেটা তাদের অবশ্যই স্বার্থ রেখে করবে, তারা পুরোপুরি নিঃস্বার্থভাবে ভারতীয়দের ওপর এই এত কিছু প্রশ্রয় দেবে না। তখন সাইমন কমিশনের কাছে আমাদের কংগ্রেস তখন রিকোয়েস্ট করতে থাকে যে এই ঘটনাটা যে আমাদের একজন ভারতীয়দেরকে কিন্তু ওর মধ্যে রাখা হোক। সাইমন কমিশন তখন কংগ্রেসের উদ্দেশ্যে একটা অপমানজনক কথা বলে বসে যে ভারতবাসী অজ্ঞান মূর্খ, ভারতবাসীদের এত ক্ষমতা নেই যে তারা সংবিধান রচনা করবে। ভাবো, ভারতবাসীদের যদি কোনো অপমান করা হয় তারা কিন্তু এত সহজে ছেড়ে দেবে না, আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি ইতিহাসে। তাহলে যখন ইংরেজ সরকার সাইমন কমিশনের দ্বারা বা সাইমন কমিশনের সদস্যরা যখন ভারতবাসীর কংগ্রেসের উদ্দেশ্যে এরকম একটা কথা বলে বসলো, তখন একবার টপ রাজনৈতিক দল ছিল কংগ্রেস, লিডার মোহনদাস করমচাঁদ গান্ধী বলে বসলো যে মানে ভারতবাসীদের এত যোগ্যতা নেই যে তারা নিজেদের জন্য একটা সংবিধান রচনা করবে। এই অপমানজনক কথা না কংগ্রেস লিডারদের বুকে এসে লেগেছিল যে আমরা এত যোগ্যতা নেই, আমরা এতটাই অজ্ঞান মূর্খ। তখন কংগ্রেসের ডাকে, মূলত কংগ্রেসের ডাকে কংগ্রেস একটা কি করলো, একটা সর্বদলীয় বৈঠক করতে লাগলো। ঠিক আছে, কত খ্রিস্টাব্দে? 1928 খ্রিস্টাব্দে। তাহলে 1928 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে, 1928 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে কংগ্রেস কি করলো, একটা সর্বদলীয় বৈঠক ডাকলো। যত রাজনৈতিক দল তখন ছিল, মুসলিম লীগ ছিল, কংগ্রেস ছিল। ঠিক আছে, এই যে কংগ্রেস দলটা প্রতিষ্ঠা করেছিলেন কে? অ্যালান অক্টোভিয়ান হিউম 1885। আর তার মুসলিম লীগ হয়েছিল কত? 1906 মনে হয়, মানে 1906 খ্রিস্টাব্দে মোস্ট প্রবাবলি। তো এই যে আরো অনেক দল ছিল আর কি। তো এই সমস্ত বিভিন্ন দলের একটা বিভিন্ন বড়দের নেতাদেরকে নিয়ে একটা সর্বদলীয় বৈঠক ডাকলো। কি জন্য? যে সাইমন কমিশন আমাদের ভারতবাসীদের উদ্দেশ্যে এরকম একটা অপমানজনক কথা বলছে, আমাদের কি সত্যিই কোনো যোগ্যতা নেই কনস্টিটিউশন লেখার? আমাদের নিয়ম লেখার কি আমাদের সত্যিই কোনো ক্ষমতা নেই? বলে কংগ্রেস তখন দুটো দলে ভাগ হয়ে গেল। কি জন্য? এই সাইমন কমিশনের যোগ্য উত্তর দেওয়ার জন্য। কি কি দুটো ভাগে ভাগ হলো? একটা চরমপন্থী মতাদর্শ নিয়ে চরমপন্থীবাদ, মানে চরমপন্থী একটা দলে ভাগ হয়ে গেল। একটা নরমপন্থী মতবাদ নিয়ে নরমপন্থী দলে ভাগ হয়ে গেল। চরমপন্থী, নরমপন্থী। নরমপন্থী মানে কি? ইমোশনালি ব্ল্যাকমেল করবে। আর চরমপন্থী মানে সব ব্ল্যাকমেল মেরে দাও। এই চরমপন্থী দলের নেতা ছিলেন লালা লাজপত রায়। আর লালা লাজপত রায় সাইমন কমিশন প্রবেশ করার সঙ্গে সঙ্গে কালো পতাকা নিয়ে, লোকজন নিয়ে গো ব্যাক সাইমন, গো ব্যাক সাইমন গিয়ে মিছিল করতে শুরু করে। এবং সেখানে মানে লড়াইয়ের মাধ্যমে সেখানে যে যুদ্ধ হয় বা যেখানে সংঘর্ষ যেটা হয়, সেখানে লালা লাজপত রায়ের মাথা ফেটে সেখানে কিন্তু লালা লাজপত রায় মৃত্যুবরণ করেছিল। তাহলে দেখো, বেশি ঔদ্ধত্য ভালো নয়, বেশি সংগ্রামী মনোভাবটা খুব একটা ভালো নয়। আর কংগ্রেসের কাজটা কি? কংগ্রেসের কাজটা হচ্ছে মানে মানে কংগ্রেসের যে নরমপন্থী যে ভাগটা ছিল, নরমপন্থী ভাগের কাজটা কি ছিল? যে ইমোশনালি টর্চার করব। ঠিক আছে, এই নরমপন্থী মনোভাবটা নিয়ে তারা কি করলো? নরমপন্থী মনোভাবের একজন ছিলেন, নরমপন্থী মতাদর্শে একজন ছিলেন, তার নাম ছিল মতিলাল নেহেরু। মতিলাল নেহেরুর নেতৃত্বে একটা দল গঠন করলো তারা। সেই দলটা নেহেরু কমিটি নামে পরিচিত। এই নেহেরু কমিটির কাজটা কি? নেহেরু কমিটির কাজটা হবে এই ভারতবাসীর এই যে সমস্যাগুলো, যেটা সাইমন কমিশন অলরেডি করার জন্য ব্রিটিশ থেকে, ইংল্যান্ড থেকে আমাদের ভারতবর্ষে এসছে, সেই কাজটা নেহেরু কমিটি করবে। এবং নেহেরু কমিটি তাদের উদ্দেশ্য ছিল ওই সাইমন কমিশন কাজ শেষ করার আগে আমরা কাজ করে কংগ্রেসকে সাবমিট করব, এবং কংগ্রেস সেটা ব্রিটিশ সরকারকে সাবমিট করে এই জিনিসটা সমাধান করবে। তাহলে নেহেরু কমিটি গঠন হলো মতিলাল নেহেরুর নেতৃত্বে। এবং এই মতিলাল নেহেরুর নেতৃত্বে নেহেরু কমিটি গঠনের পর ঠিক তার 6টা মাস পরে, তাহলে বৈঠকটা হয়েছিল 1928 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে, ঠিক তার 6টা মাস পরে আগস্ট মাসে নেহেরু কমিটি কি করলো? ভারতবর্ষের এই যা সমস্যা বা এই 1919 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের যে সমস্ত সমস্যাগুলো ছিল, সেই সমস্যাগুলোকে নিয়ে তারা একটা রিপোর্ট, একটা খসড়া কংগ্রেসকে সাবমিট করলো। এবং
সেই অর্থে আমরা বলতে পারি সেটা হচ্ছে প্রথম লিখিত একটা সংবিধান হিসাবে আমরা ধরে নিতে পারি। ঠিক আছে, প্রথম একটা লিখিত খসড়া কিন্তু সেটা দেয়া হলো। কংগ্রেস তখন সাইমন কমিশনকে এটাই বললো যে আমরা তো আমাদের কাজটা অলরেডি করে ফেলেছি, তারা তোমাদের কাজ অত বেশি নেই। কিন্তু সাইমন কমিশন জাস্ট গুরুত্ব দিল না। আমরা ব্রিটিশ পার্লামেন্ট থেকে এসেছি, আমরা আমাদের কাজ করব, ওসব ভারতীয়রা কি করছে ওসব নিয়ে ভাবার আমাদের কোনো প্রয়োজন নেই। এবং তারা সাইমন কমিশন তাদের নিজস্ব কাজ কিন্তু কমপ্লিট করলো। করে 1930 খ্রিস্টাব্দে তারা এই আইনের 1919 খ্রিস্টাব্দের ব্রিটিশ সরকার কর্তৃক ভারত শাসন যে আইন, তার আইনের সমস্ত খুঁত বিচার বিবেচনা সমস্ত কিছু কমপ্লিট করে 1930 খ্রিস্টাব্দে তারা ইংল্যান্ডে ফিরে যায় এবং সেখানে ব্রিটিশ পার্লামেন্টে তারা তাদের রিপোর্টটাকে জমা দেয়। এদিকে কি হবে? এদিকে এরা নিজেদের মতো ইচ্ছা মতো প্রকাশ করে নেহেরু কমিটির মাধ্যমে একটা রিপোর্ট অলরেডি তৈরি করেছে। কংগ্রেস মারফত সেই রিপোর্টটাও কিন্তু সেই ব্রিটিশ পার্লামেন্টে গিয়ে পৌঁছায়। এবার ব্রিটিশ পার্লামেন্টে যখন এই রিপোর্টটা গিয়ে পৌঁছায়, নেহেরু কমিটি একটা রিপোর্ট জমা দিল, সাইমন কমিশন অলরেডি কিন্তু একটা রিপোর্ট গিয়ে জমা দিয়েছে। তখন ব্রিটিশ সরকার এটা বলল, ভারতবাসীর উদ্দেশ্যে এটাই বলল যে ঠিক আছে, আমরা একটা তো রিপোর্ট পেয়েছি সাইমন কমিশন কর্তৃক, তোমাদেরকেও আমি তোমাদের রিপোর্টটাকেও গুরুত্ব দিচ্ছি। কারণ কংগ্রেস এদিকে পুরো নাছরবান্ধা হয়ে পড়েছে যে এই রিপোর্টটা অবশ্যই দেখতে হবে আমাদের কি আছে। তো সেক্ষেত্রে হচ্ছে ইংরেজ সরকার ভারতীয়দের কিন্তু তখন একটু গুরুত্ব দিল। গুরুত্ব দিয়ে কি করলো? গুরুত্ব দিয়ে তারা ভারতবাসীদের সঙ্গে একটা গোল টেবিল বৈঠক করার পরামর্শ নিল। গোল টেবিল বৈঠকটা কি? গোল টেবিলে কি বৈঠক হয়েছিল সেটাকে গোল টেবিল বৈঠক না। গোল টেবিল বৈঠক হচ্ছে ভারতবর্ষের তৎকালীন যে সমস্ত রাজনৈতিক দলগুলো ছিল, সেই রাজনৈতিক দলগুলোর সমস্ত প্রত্যেককে সমান গুরুত্ব দিয়ে প্রত্যেকটা নেতার মারফত তারা ভারতবাসীর সমস্ত সুবিধা অসুবিধাগুলো কিন্তু জানবে। এবং তার জন্য 1930 খ্রিস্টাব্দে সাইমন কমিশন যখন গিয়ে তাদের রিপোর্টটা জমা দেয়, তারপর থেকে পরপর 3টে গোলটেবিল বৈঠকের মাধ্যমে কিন্তু ব্রিটিশ সরকার ভারতবাসীদের সুবিধা অসুবিধাগুলো জেনেছিল ওই সমস্ত রাজনৈতিক দলের লিডারদের কাছ থেকে। এই গোলটেবিল বৈঠক আমি মডার্ন হিস্ট্রিতে আলোচনা করব, তবে একটু বলে রাখি গোলটেবিল বৈঠক, প্রথম গোলটেবিল বৈঠক কবে হয়েছিল? 1930 খ্রিস্টাব্দে ব্রিটিশদের সঙ্গে কংগ্রেসের বিভিন্ন ভারতবাসীদের যে সমস্ত রাজনৈতিক দলের লিডারদের সঙ্গে 1930 খ্রিস্টাব্দে প্রথম গোলটেবিল বৈঠক হয়েছিল। 1931 খ্রিস্টাব্দে দ্বিতীয় গোলটেবিল বৈঠক হয়েছিল। 1932 খ্রিস্টাব্দে তৃতীয় গোলটেবিল বৈঠক হয়েছিল। দেখো, এই সমস্ত রকম 32 খ্রিস্টাব্দ পর্যন্ত কি করলো তারা? গোলটেবিল বৈঠক মারফত ভারতবাসী রাজনৈতিক দলের কাছ থেকে সমস্ত জিনিসগুলোকে নিয়ে তারা একটা সংশোধনী জিনিস তৈরি করলো। এদিকে সাইমন কমিশনের রিপোর্ট, এদিকে নেহেরু কমিটির রিপোর্ট, গোলটেবিল বৈঠকের মাধ্যমে রাজনৈতিক লিডারদের মতামত, এই সমস্তগুলোকে নিয়ে একটা সংশোধন করে তারা 1935 খ্রিস্টাব্দে একটা নতুন করে ভারত শাসন আইন প্রণয়ন করলো। তাহলে যে শাসন আইনটা 1935 খ্রিস্টাব্দে ইংরেজ সরকার কর্তৃক ভারতবাসীর উপর লাগু হয়েছিল, সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 হবে 1935। এবং আমি প্রথমেই বলেছি এটাই কিন্তু ব্রিটিশ সরকার কর্তৃক ভারতবাসীর জন্য শেষ আইন প্রণয়ন। তারপর কিন্তু ভারতবর্ষ স্বাধীন হয়ে যাবে এবং পর কনস্টিটিউশন লেখার অধিকারটা পাবে। আসছি আমি এই যে এটা সমস্যাটা যখন তারা মিটিয়ে দিয়ে 1935 খ্রিস্টাব্দে নতুনভাবে ভারত শাসন আইনটা প্রণয়ন করে দিল, এদিকে ভারতবাসীর উদ্দেশ্যটা কি সত্যি সফল হলো? না। ভারতবাসীর মনে মনে ইচ্ছাটা ছিল কি, আমরা স্বায়ত্ত শাসন নেব, আমরা নিজেদেরকে আইন তৈরি করব, আমরা ভারতবাসীর জন্য আমাদের নিজেদের জন্য নিজেরা সংবিধান তৈরি করব, এটাই আমাদের উদ্দেশ্য। কিন্তু তারা ঠিক গুছিয়ে রিপ্রেজেন্ট করতে না পারায় ব্রিটিশ সরকারের কাছে, তাদের কথা মতো ব্রিটিশ সরকার কিন্তু ওই প্রথম 1919 সালের যে আইন, সেই আইনটাকে একটু গুছিয়ে গাছিয়ে নিয়ে 1935 খ্রিস্টাব্দে তারা একটা সংশোধনী আইন বের করে দিল। কিন্তু ভারতবাসীদের কখনো মনোপ্রুত হলো না সেই আইন। তো যখন এরকম ভাবে কিছুদিন চলছে, ঠিক আছে, তখন হঠাৎ করে আমাদের গান্ধীজি, যে কংগ্রেস লিডার ছিলেন, তিনি হঠাৎ করে হরিজন পত্রিকায় 1939 খ্রিস্টাব্দ নাগাদ হরিজন পত্রিকায় তিনি লিখে বসলেন আমাদেরকে স্বায়ত্ত শাসন দিতে হবে।
মানে প্রথমে রিপ্রেজেন্টটা ঠিকঠাক করতে পারেনি বলে তারা শাসন আইনটা আবার নতুন করে দিয়ে দিয়েছে, কিন্তু এদের উদ্দেশ্য এদের সফল করার জন্য হঠাৎ করে অরিজিন পত্রিকায় গান্ধীজি 1939 খ্রিস্টাব্দে লিখে বসলেন যে আমাদেরকে স্বায়ত্ত শাসন দিতে হবে, এটা আমাদের দাবি নয়, এটা আমাদের করতেই হবে। মানে একদম নাছোড়বান্ধা হয়ে পড়লো, আমাদেরকে এটা পারমিশন দিতে হবে, এটা আমরা করব। এবার ভাবো 1939 খ্রিস্টাব্দ থেকে 1945 খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা ডামাডোল কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। তাহলে ব্রিটিশ সরকার সেই সময় জানি যে ব্রিটিশকে হেল্প করেছিল আমেরিকা ব্রিটিশ সরকার, মানে এরা হচ্ছে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে কিন্তু তখন প্রচন্ড ব্যস্ত হয়ে পড়েছে। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে একটা বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতিতে ভারতবাসীর এইরকম একটা নাছোড়বান্ধা অবস্থা ব্রিটিশ সরকার কিভাবে সামাল দিতে বা তাদের এই আবদারটা কিভাবে মেনে নেবে, এটা বলতো। ঠিক এইরকম একটা ভাবে 1940 খ্রিস্টাব্দে ব্রিটিশ আমাদের ভারতবাসীরা 1939 খ্রিস্টাব্দে গান্ধীজি তো ওরকম ভাবে বললো, আবার 1940 খ্রিস্টাব্দে যখন অলরেডি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে এবং বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যখন যাচ্ছে, ভারতবাসীর মধ্যেও এফেক্ট পড়ছে, ব্রিটিশদের মধ্যেও এফেক্ট আসছে, এইরকম ভাবে যখন চলছে তখন 1940 খ্রিস্টাব্দে এই বিশ্বযুদ্ধের মধ্যে একটা চাপের পরিস্থিতিতে কংগ্রেস লিডাররা আন্দোলন করছে কিসের জন্য, আমাদের গণপরিষদ গঠন করতে দিতে হবে। আমি বলেছি গণপরিষদ কি, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, গণপরিষদ গঠন করতে দিতে হবে, এই গণপরিষদের মাধ্যমে আমরা কনস্টিটিউশন রচনা করব। তাহলে ব্রিটিশ সরকার ওদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে তাদের নাজেহাল অবস্থা, তখন তারা গণপরিষদের যখন দাবি হচ্ছে, তখন ব্রিটিশ সরকার কি করলো, আশ্বস্ত করলো ঠিক আছে আমাদের এই যুদ্ধটাকে শেষ করতে দাও, তোমাদের সমস্ত আবদার বা তোমাদের সমস্ত কথা কিন্তু আমরা মেনে নেব। কিন্তু সেই মানে যে সময় করছিলেন তৎকালীন ভারতের মানে বড় লর্ড কি ছিলেন, লর্ড লিনথিতকো ছিলেন তৎকালীন ভারতের বড় লর্ড। আর তৎকালীন যিনি প্রধানমন্ত্রী ছিলেন ব্রিটিশদের বা ইংল্যান্ডে যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি ছিল উইনস্টন চার্চিল। আর আমেরিকা যেহেতু হেল্প করছিল ইংল্যান্ডকে, আমেরিকা তখন ইউএস এর যে প্রেসিডেন্ট ছিল যে প্রেসিডেন্ট ছিল তার নাম ছিল রুজভেল্ট। এই রুজভেল্ট কি বললেন, রুজভেল্ট উইনস্টন চার্চিলকে রিকোয়েস্ট করলেন যে এই একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে তোমরা ভারতবাসীর এই সমস্যাটাকে কিন্তু জড়িয়ে রেখো না, তোমরা পারলে ভারতবাসীর এই সমস্যাটাকে মিটিয়ে দাও, ঠিক আছে, না তো এই দুটো সমস্যার মাঝখানে কিন্তু বড় হয়ে যাবে। মূলত ইউএস এর চাপে পড়ে 1942 খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল একটা ঠিক করলেন। এদিকে 42 খ্রিস্টাব্দে কিন্তু 1942 খ্রিস্টাব্দে কিন্তু গান্ধীজি অলরেডি ভারত ছাড়ো আন্দোলনে ডাক দিয়ে দিয়েছে, স্বাধীনতার জন্য, পূর্ণ স্বাধীনতা চাই, গণপরিষদ গঠন করতে দিতে হবে, স্বায়ত্ত শাসন চাই, মানে একদম আর ইংরেজদেরকে আর সহ্য করতে পারছে না। 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনে ডাক দিয়ে দিয়েছে। আর মূলত এই সমস্ত জিনিসগুলোকে হ্যান্ডেল করার জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল ভারতবাসীর সমস্যাটাকে মেটানোর পরিবর্তে ওরা একটা বুদ্ধি করলো কি, এই পরিস্থিতিটাকে কোনো রকম ভাবে আমাদেরকে একটু গুছিয়ে রাখতে হবে, ঠিক আছে, আমাদের বিশ্বযুদ্ধ চলাকালীন সময় তারপর দেব থেঁতে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে, যে বিশ্বযুদ্ধটা শেষ হয়ে গেলে তারপর আমি দেখছি ব্যবস্থা করছি। যেহেতু বিশ্বযুদ্ধ চলছে সুতরাং ভারতবাসীটাকে নিয়ে বেশি মাতামাতি করতে পারছি না। আর এই সময় ভারতবাসী সুযোগ পড়ে তখন সংগ্রাম করতে শুরু করেছে। তাহলে এই সময় 1942 খ্রিস্টাব্দে মূলত ইউএস এর চাপে পড়ে ব্রিটিশ সরকার বা ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল কি করলেন, উইনস্টন চার্চিল বললেন যে ঠিক আছে আমি তোমাদেরকে আরো একটা কমিশন পাঠাচ্ছি, সেটা হচ্ছে ক্রিপস মিশন নামে পরিচিত, ঠিক আছে। এই ক্রিপস মিশনকে ভারতবাসীর উদ্দেশ্যে পাঠালো যে সমস্যাটাকে বোঝার জন্য, ঠিক আছে। তো এই ক্রিপস মিশন যখন ভারতে আসে তখন ভারতবাসীর মধ্যে কি একটা উত্তাল অবস্থা, তারা চায় না ওসব ক্রিপস মিশন দিয়ে ওসব আর মানে ভাবতে চাইছে না। ভারতবাসী ভেবে নিল যে ক্রিপস মানে মহাত্মা গান্ধী এটাই ভাবলো যে ক্রিপস মিশন আসবে, দুদিনের জন্য ভোলাবে, ভুলিয়ে ভালিয়ে রেখে দেবে, স্বায়ত্ত শাসন দেবো, এই করবো সেই করবো বলে চুপচাপ রাখবে, আর পরবর্তীকালে ওটা আবার ফের সংগ্রাম করে বের করে নেবে। তাহলে ক্রিপস মিশন টেশন দিয়ে কিন্তু আর ভোলানো সম্ভব নয়, ঠিক আছে। এবং এই সময় গান্ধীজি কিন্তু একটা ভালো উক্তি করেছিল যে ক্রিপস মিশন সম্পর্কে, বলছে ক্রিপস মিশন ইজ আ পোস্ট ডেটেড চেক ইন আ ক্র্যাশিং ব্যাংক, দেউলিয়া হয়ে যাওয়া ব্যাংকের একটা পোস্ট ডেটেড চেকের মতো কিন্তু এই ক্রিপস মিশন। যেমন যদি আমাদের এখন একটা পুরাতন 500 টাকার নোট যদি তোমার কাছে এখন দেওয়া হয়, কি লাভ, দিয়ে কোনো লাভ আছে? ওই 500 টাকা কি কোনো দাম আছে? ঠিক এরকম একটা ব্যাপার যে এই ক্রিপস মিশন দিয়ে আমাদেরকে ভুলিয়ে কিন্তু আর রাখা যাবে না। আমরা স্বায়ত্ত শাসন চাই, আমরা স্বাধীনতা চাই, আমরা গণপরিষদ গঠন করব, আমাদের জন্য নিয়ম আমরাই তৈরি করব,
বলে অলরেডি কিন্তু হয়ে গেছে। তাহলে এই যে ক্রিপস মিশন এসে তাদেরকে আশ্বাস দিচ্ছে যে আমরা বিশ্বযুদ্ধ জিতে যাই, তারপর তোমরা তোমাদের গণপরিষদ গঠন করে নেবে, ঠিক আছে। কিন্তু যখন ক্রিপস মিশনকে যখন আমাদের ভারতবাসীরা দিল না, ভারতবাসী যখন পাত্তা দিচ্ছে না, তখন ইংরেজ সরকার ভাবলো যে এদের সমস্যাটাকে মিটিয়ে দিই। ইংরেজরা এত ভালো হয়ে গেল কেন হঠাৎ করে? ইংরেজরা ভালো হয়ে যাওয়ার পেছনে এখানে একটা ঘটনা আছে, যে ইংরেজরা ভাবলো যে ভারতবাসীকে স্বায়ত্তশাসন দিয়ে দিই। কেন? প্রথমেই তোমাকে বলেছিলাম যে যখন সাইমন কমিশন আমাদের ভারতে আসে, তখন সাইমন কমিশনের একজন সদস্য ছিল ক্লিমেন্ট এটলি। আর এই ক্লিমেন্ট এটলি পরবর্তীকালে বলেছিলাম না প্রধানমন্ত্রী হবে। ঠিক এইরকম একটা সময় যখন বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাচ্ছে, তখন ভারতবাসী স্বায়ত্তশাসন দেওয়ার জন্য ব্রিটিশ সরকার ইচ্ছা প্রকাশ করেছে। কেন? কারণ সেই সময় প্রধানমন্ত্রী হয়েছিলেন কিন্তু ক্লিমেন্ট এটলি। উনি কিন্তু লোক হিসাবে খুব ভালো ছিলেন, উনি প্রথম থেকেই চাইতেন যে স্বায়ত্তশাসন দিয়ে দেবো, এরকম একটা ব্যাপার। এবং এই যে উইনস্টন চার্চিল যিনি প্রধানমন্ত্রী ছিলেন, তিনি কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধটা জিতিয়েছিলেন, ব্রিটিশ থেকে জিতিয়েছিলেন, ইংল্যান্ডকে জিতিয়েছিলেন। কিন্তু ইংল্যান্ডবাসীরা তাকে ভোট দেয়নি, হারিয়ে দিয়েছিল। কারণটা কি? যে জাতির উপর এত বড় একটা বিশ্বযুদ্ধের প্রভাব চাপানোর জন্য জাতি রেগে তাকে কিন্তু ভোট দেয়নি, ফলে তিনি ভোটে হেরে গিয়েছিলেন 1945 খ্রিস্টাব্দে যে ভোট হয়েছিলেন, এবং সেই ভোটে হেরে গিয়ে তিনি মানে উইনস্টন চার্চিল কিন্তু প্রধানমন্ত্রী পদ থেকে সরে গিয়েছিলেন। এবং তারপরে যে শ্রমিক দল যখন ক্ষমতায় আসে, তখন কিন্তু উইনস্টন চার্চিল মোটামুটি প্রধানমন্ত্রী হয়েছিলেন। এবং উইনস্টন চার্চিল মারফত কিন্তু আমাদের একটা মানে উইনস্টন চার্চিল তো ভালো লোক ছিলেন এবং তিনি চাইতেন ভারতবাসীকে স্বায়ত্তশাসন দেবেন। এবং উইনস্টন চার্চিল কর্তৃক আমাদের ভারতবাসীদের যে এটা এসেছিল, যে ভারতবাসীদের জন্য সংবিধান রচনা করার জন্য উইনস্টন চার্চিল ক্যাবিনেট মিশনকে ভারতে পাঠিয়েছিলেন। কত? 1946 খ্রিস্টাব্দে, 1946 খ্রিস্টাব্দে ক্যাবিনেট মিশনকে ইংরেজ সরকার পাঠায়। কার দ্বারা? মানে কে পাঠিয়েছিলেন? অ্যাকচুয়ালি ক্লিমেন্ট এটলি, উনি খুব ভালো লোক ছিলেন, ঠিক আছে। এবং উনি যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন, ক্যাবিনেট মিশনকে ভারতে পাঠান। এবং এই ক্যাবিনেট মিশন মানে কি? মন্ত্রী মিশন। মন্ত্রী আছেন 3 জন, আর ব্রিটিশ পার্লামেন্টের 3 জন মন্ত্রী। 3 জন কে নামগুলো একটু তোমাদের জানতে হবে, পরীক্ষায় আসে। 3 জন মন্ত্রী ছিলেন। একজনের নাম ছিল পেথিক লরেন্স, একজনের নাম ছিল স্ট্যাফোর্ড ক্রিপস, আর একজন ছিল এভি আলেকজান্ডার। 3 জন, পেথিক লরেন্স, স্ট্যাফোর্ড ক্রিপস আর এভি আলেকজান্ডার। এই 3 জন ব্যক্তি কিন্তু ক্যাবিনেট মিশনের মধ্যে ছিল। আর ক্যাবিনেট মিশন ভারতবর্ষে এসেছিল, তাদের উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্যটা ছিল যে ভারতবাসী তো স্বায়ত্তশাসন দিয়ে দেবো, স্বাধীনতা দিয়ে দেবো, স্বায়ত্তশাসন দিয়ে দেবো। তো এই স্বায়ত্তশাসন দেওয়ার পর তাদের যে গণপরিষদ গঠনের মাধ্যমে তারা যে কনস্টিটিউশনটা রচনা করবে, সেই কনস্টিটিউশনটা রচনার জন্য কি কি দরকার, মানে কনস্টিটিউশন রচনা কিরকম ভাবে করতে হয়, মূলত ভারতবাসীকে হেল্প করার জন্য ক্যাবিনেট মিশন কিন্তু ভারতে এসেছিল, ঠিক আছে। তো এই ক্যাবিনেট মিশন ভারতে এসে কনস্টিটিউশন লেখার জন্য কতগুলো সাজেশন দিয়েছিল, যে কিরকম ভাবে তাদেরকে কনস্টিটিউশনটা লিখতে হবে। কি বলেছিল তারা? মূলত তখন আমাদের দেশটা, ভারতবর্ষটা কতগুলো প্রদেশ আর রাজ্যে ভাগ করা ছিল। বিভিন্ন রাজ্যের রাজারা সেই রাজ্যটাকে শাসন করত, তারা ইংরেজ সরকারকে ট্যাক্স দিত, ইংরেজরা তাদের ভিতরে নাক গলাতো না। আর প্রদেশে যেগুলো ভাগগুলো ছিল, এরাই মূলত গন্ডগোলগুলো পাকাতো, ঠিক আছে। তাহলে রাজ্যগুলো কোনো খুব একটা ঝামেলা জড়াতো না, প্রদেশগুলো কিন্তু ওই ঝামেলা করতো। বললো ক্যাবিনেট মিশন যখন এলো, তারা বললো কি, এই যে প্রদেশ বা রাজ্যগুলো যেগুলো আছে, প্রতি 10 লক্ষে একজন করে নিয়ে একটা গণপরিষদ গঠন করতে পারবে। তাহলে রাজ্য আর প্রদেশগুলো মিলিয়ে গণপরিষদ গঠন করতে হবে প্রতি 10 লক্ষে একজন করে নিয়ে, মানে 10 লক্ষ ক্যান্ডিডেট প্রতি একজন হবে গণপরিষদের মেম্বার, নিয়ে একটা গণপরিষদ গঠন হবে। সেই হিসাবে টোটাল যে হয়েছিল প্রদেশগুলো থেকে, টোটাল হয়েছিল 292 জন। 292 জন প্রদেশগুলো থেকে মেম্বার হয়েছিল, গণপরিষদের মেম্বার। আর দেশীয় যে রাজ্যগুলো ছিল, সেই রাজ্যগুলো থেকে প্রতি 10 লক্ষে একজন করে এসে মোট হয়েছিল 97 জন। তাহলে তাদেরকে নিয়ে একটা গণপরিষদ যখন গঠন হয়, টোটাল ক্যান্ডিডেট তাহলে কত হলো? 389 জন। তাহলে 389 জন টোটাল হলো গণপরিষদের মেম্বার। তারা কি করবে? তারা কনস্টিটিউশন রচনা করবে, এটাই উদ্দেশ্য মূলত। গণপরিষদ গঠনের
জন্য তিনি ক্যাবিনেট মিশন এই পরামর্শটা দিল। তারপর বলল এই যে টোটাল যে আসন সংখ্যা বা গণপরিষদের যে আসন সংখ্যাটা হবে কি হবে, মোট যে আসন সংখ্যা হবে সেটা 3টে ভাগে ভাগ করতে হবে। কি কি 3টে ভাগ? একটা সাধারণ ভাগ থাকবে, একটা মুসলিম ভাগ থাকবে, একটা শিখ ভাগ থাকবে। কারণ তৎকালীন যে সমস্ত রাজনৈতিক দলগুলো ছিল তার একটা মুসলিম লীগ বলে একটা ছিল, মুসলিমরা সংখ্যালঘুদের জন্য আলাদা একটা ভাগ, শিখরা একটা বড় প্রভাব রেখেছিল সেখানে শিখদের জন্য আলাদা একটা ভাগ, আর সাধারণ বলতে আমাদের হিন্দু বা এই যারা আরো সাধারণ ব্যক্তি ছিল তাদের জন্য আলাদা ভাগ। মূলত 3টে ভাগে এই আসনটা ভাগ করতে হবে। কি কি ভাগ? সাধারণ ভাগ, মুসলিম ভাগ আর শিখ ভাগ। আর জনসংখ্যার অনুপাতে এদেরকে সমানুপাতিক হারে কিন্তু আসন সংখ্যা দিতে হবে। এটা ক্যাবিনেট মিশন ভারতবাসীর উদ্দেশ্যে কনস্টিটিউশন রচনার জন্য এটা কিন্তু পরামর্শ দিচ্ছে। আর দেশীয় রাজ্যগুলো আলাপ আলোচনার মধ্যে তাদের সদস্য সংখ্যা ঠিক করবে। এই এই ইনস্ট্রাকশনগুলো যখন ক্যাবিনেট মিশন দিল, সেই ক্যাবিনেট মিশনের নিয়ম অনুযায়ী 1946 খ্রিস্টাব্দের জুলাই মাসে গিয়ে আমরা গণপরিষদ গঠন করে ফেললাম। তাহলে আমাদের যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা ফর্ম হলো সেটা কবে? 1946 খ্রিস্টাব্দের জুলাই মাসে। 1946 খ্রিস্টাব্দে যখন জুলাই মাসে গণপরিষদ গঠন হলো, তখন আমাদের গণপরিষদের মাধ্যমে আমরা কি করতে যাচ্ছি? উই আর গোয়িং টু রাইট দ্য কনস্টিটিউশন উইথ দ্য হেল্প অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। আমরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সাহায্যে গণপরিষদ গঠন করতে যাচ্ছি। তাহলে এবার গণপরিষদ গঠন করা হয়ে গেল, কোনো অসুবিধে নেই। আমরা ক্যাবিনেট মিশনের সাহায্যে গণপরিষদ গঠন করে ফেললাম, যে যে ডিরেকশন দিয়েছিল, যে যে ইনস্ট্রাকশন দিয়েছিল সেগুলোকে মেনটেন করে। কিন্তু কনস্টিটিউশন লেখার জন্য তো অনেক ক্রাইটেরিয়া আছে, কোন কোন জিনিসে গুরুত্ব দিতে হবে, কি হবে, তার জন্য গণপরিষদের নিয়ে একটা মিটিং তো করতে হবে। মিটিং না হলে, মিটিংয়ের মাধ্যমে না হলে তো জিনিসগুলো করা যাবে না। টোটাল ক্যান্ডিডেট হয়েছিল 389 জন, আর 389 জনকে নিয়ে তাহলে পরপর ডেটগুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে, কোশ্চেন এখান থেকে বেশি আসে। তাহলে 1946 খ্রিস্টাব্দের জুলাই মাসে কিন্তু আমাদের গণপরিষদ গঠন হলো। ঠিক আমাদের গণপরিষদের এই যে কনস্টিটিউশন লেখার জন্য একটা মিটিং ডাকা হলো। প্রথম মিটিং ডাকা হয়েছিল, মোট 4টে মিটিং ডাকা হয়েছিল, মনে রাখবে। গণপরিষদ কর্তৃক মোট 4টে মিটিং ডাকা হয়েছিল। 1946 খ্রিস্টাব্দের 9 ডিসেম্বর, 9 ডিসেম্বর গণপরিষদের প্রথম মিটিং ডাকা হয়। আর এই প্রথম মিটিংয়ে গণপরিষদে মানে কোথায় মিটিংটা ডাকা হয়? দিল্লির কনস্টিটিউশন যে হল আছে, তাহলে দিল্লির কনস্টিটিউশন হলে গণপরিষদের প্রথম মিটিং ডাকা হয় 1946 খ্রিস্টাব্দের 9 ডিসেম্বর। আর সেই সভায় কি হলো? সেই সভায় একজনকে চেয়ারম্যান করা হলো, একজনকে সভাপতি করা হলো। কি? সব থেকে বয়স্ক ব্যক্তি যিনি ছিলেন তিনি হচ্ছেন সচ্চিদানন্দ সিনহা। সচ্চিদানন্দ সিনহাকে ওই মিটিংয়ে চেয়ারম্যান মানে এর নিযুক্ত করা হলো, সভাপতি নিযুক্ত করা হলো। তাহলে একটা মিটিং এর মাধ্যমে বিভিন্ন পদ দেওয়া হচ্ছে একজনকে। ঠিক আছে, এবার 9 ডিসেম্বরের পর একদিন বাদ দাও, একদিন রেস্ট নিল। 11 ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দে 11 ডিসেম্বর গণপরিষদের সেকেন্ড মিটিং ডাকা হলো। সেকেন্ড মিটিংয়ে কি হলো? সেকেন্ড মিটিংয়ে একজন স্থায়ী চেয়ারম্যান, পার্মানেন্ট একজন চেয়ারম্যান নিযুক্ত হলো, রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদকে পার্মানেন্ট চেয়ারম্যান পদে নিযুক্ত করা হলো। আর লিগাল অ্যাডভাইজার হিসাবে, উপদেষ্টা মানে এই হিসাবে কাকে করা হলো? বি.এন. রাও। তাহলে বি.এন. রাওকে লিগাল অ্যাডভাইজার হিসাবে নিযুক্ত করা হলো সেকেন্ড মিটিংয়ে। সেকেন্ড মিটিংটা কবে হয়েছিল? 1946 খ্রিস্টাব্দের 11 ডিসেম্বর। তারপরে 12 ডিসেম্বর একটু ছুটি মিটিং করা হলো, ছুটি নেওয়া হলো 12 ডিসেম্বর। তার 13 ডিসেম্বর আবার একটা মিটিং ডাকা হলো গণপরিষদের। সেখানে অনেক কটা কাণ্ড ঘটলো। কি? গণপরিষদের এই মিটিংয়ে উপস্থিত হলেন তৎকালীন ভারতবর্ষের ভাবি প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। ভাবি প্রধানমন্ত্রী, যেহেতু তখন প্রধানমন্ত্রী তিনি হননি। ঠিক আছে, তো 1946 খ্রিস্টাব্দের যেহেতু 13 ডিসেম্বর হচ্ছে, তাহলে ভাবি প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু কিন্তু তিনি হয়নি, মানে তিনি ওই সভায় উপস্থিত হলেন 3 নম্বর মিটিংয়ে। এবং তিনি কি করলেন? সংবিধানের উদ্দেশ্যে নানান বক্তৃতা দিলেন, যে সংবিধানটা কিরকম ভাবে লিখতে হবে, সংবিধানের খসড়াগুলো কেমন হবে বলে সংবিধান সংক্রান্ত তিনি অনেক স্পিচ দিলেন, অনেক বক্তৃতা দিলেন। এবং সেগুলো নিয়ে আমাদের পরবর্তী অধ্যায় আসবে প্রিয়াম্বেল। সেগুলো প্রিয়াম্বেল নামে পরিচিত, মানে প্রস্তাবনা নামে পরিচিত। আর এই প্রস্তাবনাগুলো হচ্ছে আমরা পরবর্তী চ্যাপ্টারে পড়বো গিয়ে। আচ্ছা, এই বক্তব্যটা গণপরিষদ অফিসিয়ালি গ্রহণ করলো কবে? অফিসিয়ালি গ্রহণ করলো 1947 খ্রিস্টাব্দের 22 জানুয়ারি। তাহলে জওহরলাল নেহেরু থার্ড মিটিং 13 ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দে গণপরিষদের যে থার্ড মিটিং হয়েছিলেন সেখানে উপস্থিত ছিলেন ভাবি প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। তিনি
যে বক্তৃতাগুলো দিলেন সেগুলো প্রস্তাবনা নামে পরিচিত, এবং তার এই সমস্ত প্রস্তাবনাগুলো গণপরিষদ অফিসিয়ালি গ্র্যান্ট করলো কবে? 22 জানুয়ারি 1947 খ্রিস্টাব্দে। তারপর কি সবকিছু তিনি বলে দিলেন কিরকম ভাবে সংবিধান লিখতে হবে। তাহলে সংবিধান লেখার যখন হলেন, তখন এবার একটা সমস্যা এসে দাঁড়ালো। 389 জন এই গণপরিষদের টোটাল মেম্বার ছিল, কিন্তু 389 জন মিলে তো আর কনস্টিটিউশন লেখা সম্ভব নয়। 389 জন মিলে কিভাবে কনস্টিটিউশন লেখা হবে? সেই জন্য 389 জনকে নিয়ে একটা আলাদা আলাদা কমিটিতে ভাগ করা হলো। 389 জনকে নিয়ে 13টা কমিটি গঠন করা হলো, আর 13টা কমিটির মধ্যে আবার একজন করে হেড করে দেওয়া হলো। মানে একটা কমিটিতে যতজন থাকবে সেইগুলো লিখে তার তার যে চেয়ারম্যান থাকবে তাকে দেখাবে, আর টোটাল আবার সেই 13টা কমিটির আবার একজন হেড থাকবে, তিনি হচ্ছে পুরো কনস্টিটিউশন জিনিসটা দেখা করবেন। এই যে টোটাল যে গণপরিষদের যিনি চেয়ারম্যান হলেন, টোটাল যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে চেয়ারম্যান হলেন, তিনি আর কেউ না, আমাদের ডক্টর বি.আর. আম্বেদকর। তার টোটাল যে গণপরিষদের সভাপতি, যে খসড়া কমিটি যেটা গঠন হয়েছিল, সেটা টোটাল সভাপতি, মানে পুরো সভাপতি কে ছিলেন? পুরো চেয়ারম্যান ছিলেন আমাদের বি.আর. আম্বেদকর। ঠিক আছে। আচ্ছা, এই যে খসড়া কমিটিটা গঠন করা হয়েছিল, খসড়া কমিটির যে গণপরিষদের যে খসড়া কমিটি, যে যারা খসড়া রচনা করবে তার যে কমিটি, এবং যার হাত দিয়ে সমস্ত কিছু ভেরিফিকেশন হবে, সেটা হচ্ছে 1947 খ্রিস্টাব্দের 29 আগস্ট কিন্তু এই খসড়া কমিটির ফর্ম হয়েছিল। আর এই খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। এই খসড়া কমিটির যারা সদস্য ছিল তাদের নামগুলো একটু মনে রাখতে হবে। খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন কি? খসড়া কমিটি বলতে কি? যারা সংবিধানটা রচনা করবে, যারা সংবিধানের খসড়া লিখবে, তার যে কমিটি, সেই কমিটির চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হয়েছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর। আরো কয়েকজন ব্যক্তি ছিলেন, এগুলো নামগুলো একটু মনে রাখবে। সেটা হচ্ছে আল্লাদি কৃষ্ণস্বামী আইয়ার, এন গোপালস্বামী আয়েঙ্গার, কে এম মুন্সি, সৈয়দ মোহাম্মদ শাহদুল্লাহ, বি.এল. মিত্র। এই বি.এল. মিত্রের পদের জায়গায় পরবর্তীকালে আরেকজন এসেছিলেন, তার নাম এন মাধব রাও। আরেকজন ছিলেন, তার নাম ডি.পি. খৈতান। পরবর্তীকালে এনার জায়গায় আরো একজন এসেছিলেন, তার নাম টি.টি. কৃষ্ণমাচারী। ঠিক আছে। তাহলে এরাই খসড়া কমিটির চেয়ারম্যান হলেন। খসড়া কমিটির বিভিন্ন পদ নিলেন তারা। চেয়ারম্যান ছিলেন বি.আর. আম্বেদকর। এবার দেখো খসড়া কমিটি কি হলো, তারা সংবিধানের খসড়া অলরেডি লিখতে শুরু করলো, এবং তারা খসড়া লেখে সেটা বি.আর. আম্বেদকর মারফত জওহরলাল নেহরু চেক করে, যে প্রথম সেই বলেছিলাম না, মজা করে বলেছিলেন যে দ্যাট ইজ আই হবে, ই হবে। তো এই বারবার এই যে খসড়া কমিটি বিভিন্ন রকম এগুলো লিখে বারবার কিন্তু দেখাচ্ছে কাকে? জওহরলাল নেহরুকে। এই হিসাবে মোটামুটি 1948 খ্রিস্টাব্দের 8ই ফেব্রুয়ারি নাগাদ, অলরেডি তখন ভারত কিন্তু স্বাধীন হয়ে গেছে, অলরেডি প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তখন হয়ে গেছেন। 1948 খ্রিস্টাব্দে 8ই ফেব্রুয়ারি খসড়া কমিটির এই যে সংবিধান রচনাটা পুরোপুরি কিন্তু রেডি হয়ে গেল। তাহলে 8ই ফেব্রুয়ারি 1948 খ্রিস্টাব্দে পুরোপুরি আমাদের সংবিধানের খসড়া পুরো রেডি। এবার 1949 সালে 26শে নভেম্বর 1949 সালের 26শে নভেম্বর গণপরিষদ, মানে ওই যে খসড়া কমিটিরও যার আন্ডারে ছিল গণপরিষদ, টোটাল যে কনস্টিটিউয়েন্ট যে অ্যাসেম্বলি ছিল, মূল সংবিধানটা কি করলো? অ্যাকসেপ্ট করলো। তাহলে গণপরিষদ এর আগে 3টে মিটিং এর মাধ্যমে বিভিন্ন জনকে বিভিন্ন পদে নিযুক্ত করেছিল, এবং তাদের অলরেডি সমস্ত কিছু কাজটা সাকসেস হলো। গণপরিষদের মারফত, খসড়া কমিটির মারফত পুরো সংবিধানটা আমাদের রচনা হয়ে গেল। তাহলে এত বড় একটা কাজ, এত বড় একটা দায়িত্ব যখন গণপরিষদ করলো, তখন গণপরিষদের নিশ্চয়ই আরো একটা মিটিং ডেকে সবাইকে অভ্যর্থনা দেওয়া উচিত, মিষ্টিমুখ আলটিমেটলি করানো উচিত। গণপরিষদ আরো একটা মিটিং ডাকলো, সমস্ত কাজ যখন কনস্টিটিউশনের সমস্ত কাজ যখন শেষ হয়ে গেল, গণপরিষদ আর একটা মিটিং ডাকলো। কবে মিটিং ডাকলো? 1950 সালের 24শে জানুয়ারি গণপরিষদের শেষ সভা অনুষ্ঠিত হলো, মানে একটা শেষ মিটিং ডাকলো। এই গণপরিষদে টোটাল এই যে 2 বছর 11 মাস 18 দিনের যে জার্নি, 2 বছর 11 মাস 18 দিন ধরে এরা এই গণপরিষদ এত চব্য করে কনস্টিটিউশনটা রচনা করেছে। এই যে এত দিনের জার্নি, এর জন্য এই যে কনস্টিটিউশন প্রায় 64 লক্ষ টাকা খরচ হয়ে গেছিল। তাহলে 64 লক্ষ টাকা খরচ হয়েছে, 2 বছর 11 মাস 18 দিনের একটা জার্নি। সবাই যখন উপস্থিত হলো, তারা নিজেদের মধ্যে তাদের গ্রিটিংস আদান প্রদান করলো, মানে তাদের অভিবাদন করলো তারা। ঠিক আছে, প্রত্যেকের জন্য
খুব আনন্দ অনুভব করলো, গর্ব অনুভব করলো এবং প্রত্যেকের এই যে সাকসেসের পিছনে তারা একটা সভা অনুষ্ঠিত করলো এবং প্রত্যেকের অভিবাদন জানিয়ে তারা মিটিংটা কিন্তু সেদিন শেষ করেছিল। এবং পুরোপুরি আমাদের যে ভারতবর্ষের সংবিধান, সেই সংবিধানটা ঠিক তার দুদিন পরে, বললাম না একদিন করে রেস্ট দিয়ে তার পরের দিন চালু হয় সব কিছু, ঠিক তার একদিন পর 24-এ মিটিং ডেকেছিল, 25টা রেস্ট দিয়ে 26শে জানুয়ারি আমাদের সংবিধানটা পুরোপুরি চালু হয়ে গেল। তাহলে 1950 সালে 26শে জানুয়ারি আমাদের সংবিধান, ভারতবর্ষের বর্তমান যে সংবিধান চালু হলো কবে? 1950 সালের 26শে জানুয়ারি। ব্যাস, এই দিনটাকে আমরা প্রজাতন্ত্র দিবস হিসাবে ধরে থাকি। স্টুডেন্টস, এই ছিল আমাদের কনস্টিটিউশনের ইতিহাস। আশা করি ভালো লাগলো। স্টুডেন্টস, অবশ্যই চাইবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মন দিয়ে দেখো, যাতে তোমরা এই কনস্টিটিউশন তৈরির ইতিহাসটা একটু হলেও মনে রাখতে পারো। এখান থেকে প্রচুর কোশ্চেন পরীক্ষায় আসে এবং তোমরা যদি এটাকে সুন্দরভাবে ধরে ধরে প্রথম থেকে ভিডিওটা দেখো, এবং তোমাদেরকে আরেকটা জিনিস সাজেস্ট করতে পারি, ভিডিওটা দেখাকালীন তোমরা এটাকে খাতায় নোট করতে থাকো, ভিডিওটাকে পজ করো, নোট করতে থাকো, এটাকে পড়তে থাকো, এবং আমি তোমাদেরকে অ্যাসিওর করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাদের এই চ্যাপ্টার ওরিয়েন্টেড সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। Students, thank you.